আচ্ছা, সো ইন্ট্রোডাকশন টু দ্য আরসিসি বিম ডিজাইন, এই পার্টের শুরুতে আমি যেটা ট্রাই করব যে তোমাদের কনক্রিট বা স্টিল যে ম্যাটেরিয়ালগুলো আমরা ব্যবহার করব সেগুলো নিয়ে অল্প একটু কথা বলে, তোমাদের জাস্ট মেমোরিতে সবই আছে আশা করি, জাস্ট ওগুলোকে একটু রিকল করা আর কি। আচ্ছা, তো কনক্রিট অ্যাজ এ ম্যাটেরিয়াল তোমরা নিজেরাও টেস্ট করে আসছো এর আগে। তো কম্প্রেসিভ স্ট্রেংথ কিরকম হয় সেটা তোমরা জানো, বা কম্প্রেসিভ স্ট্রেস এবং স্ট্রেইনের বিহেভিয়ার কিরকম হয় সেটা তোমরা জানো। জেনারেলি আমরা যেটা করি, আমরা সিলিন্ডার টেস্ট করি, সিলিন্ডার টেস্টটাকে কম্প্রেশনে টেস্ট করি, এবং কম্প্রেশনে টেস্ট করলে স্ট্রেস এবং স্ট্রেইনের মধ্যে এরকম একটা ডায়াগ্রাম আমরা পেয়ে যাই এক্সপেরিমেন্টাল ওয়ার্ক থেকে। তো এই যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক থেকে আমরা স্ট্রেস এবং স্ট্রেইন পাই, এটা আসলে প্রতিটা ম্যাটেরিয়ালের জন্য সিমিলার টাইপেরই হবে, নট নেসেসারি। সো দেখা গেছে যে তোমার লো স্ট্রেংথ যেগুলা, এটা আছে ধরো তোমার 3 KSI এর মতো হয়তো হবে। তো এইটার জন্য যে বিহেভিয়ারটা, আর একদম টপে যদি তুমি দেখো যে 12 KSI এর যে বিহেভিয়ার, এই দুটার বিহেভিয়ারের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো তোমরা যে ল্যাবে টেস্ট করেছিল এটা কত স্ট্রেংথের ছিল মনে আছে অ্যাপ্রক্সিমেটলি? কিরকম স্ট্রেংথ ছিল? 1000-এর মতো। 2500? 6000। আচ্ছা, তার মানে তোমরা হচ্ছে 2500 বা সামথিং এরকম একটা স্ট্রেংথ নিয়ে কাজ করছো হয়তো। তো এখন ম্যাটেরিয়ালের ব্যাপারটা এরকম যে ম্যাটেরিয়াল ধীরে ধীরে ডেভেলপ করতে হয়, যত দিন যাচ্ছে তত হচ্ছে ম্যাটেরিয়ালস ডেভেলপ হচ্ছে, এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমার স্ট্রেংথ এখন যেটা তুমি 12 KSI দেখতেছো বা 80 মেগাপ্যাসকেল এখানে দেখতেছো, এটা 100-120ও পসিবল এখন, ঠিক আছে? তো এটা যত দিন যাবে তত হচ্ছিল ম্যাটেরিয়ালস ডেভেলপ হবে, প্লাস হচ্ছিল এটা স্ট্রেংথ বাড়ানো সম্ভব। এখন এই কনক্রিটের বিহেভিয়ারে আমাদের আরসিসি ডিজাইনের জন্য কি কি জিনিস আসলে ইম্পর্টেন্ট, সেইগুলো ইনফরমেশনগুলো আমরা একটু দেখি। ফার্স্টে আমরা একটু বোঝার চেষ্টা করি যে জেনারেল বিহেভিয়ারটা কিরকম। জেনারেল বিহেভিয়ারটা হলো, দেখো যে ফার্স্টে একটা ইনিশিয়াল স্ট্রেইট পোর্শন যায়, আমি জাস্ট ছোটটা দিয়ে শুরু করলাম, ইনিশিয়াল একটা স্ট্রেইট পোর্শন যায়, তারপরে একটা জায়গায় যে এটা হরাইজন্টাল হয়ে যায়, তারপরে হচ্ছিল একটা ডিক্রিজিং ব্রাঞ্চ থাকে। প্রতিটাতেই দেখো সিমিলার প্যাটার্নের বিহেভিয়ার, তার মানে বিহেভিয়ারটা কাইন্ড অফ সিমিলার, বাট চেঞ্জটা কোথায়? চেঞ্জটা হলো তাদের দেখো স্টিফনেস বা ইনিশিয়াল স্টিফনেসটা ভিন্ন। প্রথমের এটা আমরা যদি ইনিশিয়াল স্টিফনেস বলতে বেসিক্যালি স্লোপটাকে বোঝাচ্ছি, এই স্লোপটা দেখো, আর যেটা অনেক বেশি স্ট্রেন সেটার স্লোপটা দেখো, দুইটার স্লোপের মধ্যে কিন্তু অনেকখানি পার্থক্য আছে, তাই না? তাহলে এই যে ইনিশিয়াল স্লোপ, এইটাকে কি আমরা বলতে পারি যে আমাদের যে ম্যাক্সিমাম স্ট্রেংথ আছে এইটার উপরে কাইন্ড অফ ডিপেন্ডেন্ট, এটা কি বলা যায়? জি স্যার। স্যার বুঝতে পারলাম না, আরেকবার। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ইনিশিয়াল স্টিফনেস তো সবাই বুঝো, তাই না? যে একটা গ্রাফ যদি আমার এখানে থাকে, হ্যাঁ, এই গ্রাফটার ফার্স্ট যে লিনিয়ার পোর্শনটা থাকে সেইটার যে স্লোপ, সেটাকে আমরা জেনারেলি বলে থাকি হচ্ছিল ইনিশিয়াল স্টিফনেস টাইপের। আচ্ছা, তো এই স্টিফনেসটা দেখো প্রতিটা গ্রাফের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন। আমি যদি একদম এই নিচের গ্রাফটা এবং উপরের গ্রাফটাকে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে এটার স্লোপ হচ্ছিল এটা এরকম, আর বড়টার ক্ষেত্রে স্লোপ হচ্ছিল এরকম, ভিন্ন ভিন্ন। এবং স্লোপ বলতে আমরা যেটা বুঝি থিটাটাকে বুঝি, তাই না? ট্যান থিটা, এটা দিয়ে বেসিক্যালি আমরা বুঝি হচ্ছিল ট্যান থিটা, তার মানে তার স্লোপটা। তাহলে থিটার ভ্যালু দেখলেই বুঝতে পারতেছো যে এটার থিটার ভ্যালু কম, এটার থিটার ভ্যালু হচ্ছিল বেশি। তার মানে যত স্ট্রেংথ বাড়তেছে তার ট্যান থিটার ভ্যালু বাড়তেছে, কাইন্ড অফ স্টিফ হচ্ছে জিনিসটা। তো এটা কি বোঝা যায় এখান থেকে, গ্রাফ থেকে? আচ্ছা, তাহলে এখন আসি আমরা, এটা তো জাস্ট জেনারেল কথা বললাম, এখন স্ট্রেস এবং স্ট্রেইনের যে গ্রাফ হয়
এইটার স্লোপকে কি বলে সবাই জানো? যেটা যদি স্ট্রেস এবং স্ট্রেইন হয়, এটার স্লোপকে কি বলে? The modulus of elasticity. মডিউলাস অফ ইলাস্টিসিটি। দ্যাটস মিন আমরা আমাদের কনক্রিটের ক্ষেত্রে স্টিফনেস প্যারামিটার যেটা আছে এটাকে আসলে বলে থাকি হচ্ছে হলো মডিউলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, তাহলে এই ডিসকাশন থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে এই মডিউলাস অফ ইলাস্টিসিটি এটা আসলে ফাংশন অফ কি হবে? এফসি প্রাইম হবে। এটা এফসি প্রাইমের উপর আসলে ডিপেন্ডেন্ট হবে। আমাদের এসিআই কোড যেটা আমাদেরকে ইউজ করতে বলে সেটার ইকুয়েশনটা অনেকটা এরকম, যে ইসি ইকুয়াল টু হচ্ছে 57,000 রুট ওভার এফসি প্রাইম। এটা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন, কোনো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না, এটা বিভিন্ন ডেটা থেকে তারা হচ্ছে হলো ইন্টারপ্রেট করে এরকম একটা ইকুয়েশন প্রপোজ করছে বা সাজেস্ট করছে, এবং এটা অবশ্যই পিএসআই ইউনিটিতে হতে হবে এই এফসি প্রাইমটা। আমাদের এই ভ্যালুটা খুব রিসেন্টলি হয়তো বা ডিজাইনে যখন আমরা যাব হর হামেশাই লাগবে, যে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ কনক্রিট। তো এই ভ্যালুটা আসলে এফসি প্রাইমের উপর, তো তোমার এফসি প্রাইম যা থাকবে তার উপর ডিপেন্ড করে তুমি ইসিটা বের করে দিবা। তাহলে এটা আমরা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম জিনিসটা? আচ্ছা, এখন নেক্সট আর একটা জিনিস দেখো, যে প্রতিটা গ্রাফেরই একটা করে পিক পয়েন্ট আছে, প্রতিটা গ্রাফেরই একটা করে পিক পয়েন্ট থাকবে, খুবই স্বাভাবিক যে একটা সময় যে পিকে যে তারপরে সে আসলে ভেঙে পড়ে যাবে। এখন এই যে পিক পয়েন্টগুলো দেখো তো একটা ট্রেন্ড আছে, এটা গ্র্যাজুয়ালি এদিকে যাচ্ছে। তার মানে যত স্ট্রেংথ বাড়তেছে তার কিন্তু ডিফরমেশন ক্যাপাসিটি যেটাকে বলতেছি আমরা, যে পিক স্ট্রেংথের ডিফরমেশন ক্যাপাসিটি এটা বাড়তেছে, এবং এটা জেনারেলি 0.002 থেকে 0.003 এই রেঞ্জের মধ্যে আসতেছে। এখন তোমরা আমাকে বলো যে তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে দুইটা জিনিস পড়ে আসছো, তোমাদের মনে আছে কিনা আগে দেখো, যে ব্রিটেল ম্যাটেরিয়াল আর হচ্ছে হলো কি ছিল আরেকটা বলতে পারবো? The ductile Tile material. material. আচ্ছা, তাহলে ব্রিটেল ম্যাটেরিয়াল এবং ডাকটাইল ম্যাটেরিয়াল, তাই না? এটার কি ডিফরমেশন কি হবে, বেশি না কম? ডাকটাইলে বেশি হয় না ব্রিটেলে বেশি হয়? The ductile বেশি হয়। ডাকটাইলে বেশি হয়, এটা হচ্ছে কম হবে, এই তো। এখন তোমরা তোমাদের জাজমেন্ট অনুযায়ী আমাকে বলো তো যে কোন ম্যাটেরিয়ালটা ভালো হবে, হাই স্ট্রেংথ ম্যাটেরিয়ালটা ভালো হবে না লো স্ট্রেংথ ম্যাটেরিয়ালটা ভালো হবে? আমি এখানে জাস্ট তোমাদেরকে ইগনাইট করার জন্য এই ইনফরমেশনটা বললাম। এখন এটার উপর বেস করে বলো যে কোনটা আসলে ভালো হবে ডিজাইন পারপাসে। ধরো তুমি একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছ, তোমার মনে কি আসছে কোনটা ভালো? স্যার ডাক্তারটা Sir, high strength টা বেশি ভালো হবে। হাই স্ট্রেংথটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আর কোনো ওপিনিয়ন অন্য কারোর কাছ থেকে? So low strength. Low strength, sir. লো স্ট্রেন্থটা একবারে হঠাৎ ভেঙে যাবে না, বা কোনো একটা স্ট্রাকচার হঠাৎ। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা ওপিনিয়ন আসলো, থার্ড কোনো ওপিনিয়ন আছে? ফিল ফ্রি, বলতে কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা ওপিনিয়ন আসলো আমাদের। তো একটা ওপিনিয়ন যে হাই স্ট্রেংথ ভালো হবে, আর একটা হচ্ছে লো স্ট্রেংথ ভালো হবে। আসলে এই যে ব্রিটেল ম্যাটেরিয়াল বা ডাকটাইল ম্যাটেরিয়াল, এই যে ডিফরমেশন কম বা বেশি, এটা বলতে আসলে এইটা মিন করে না তার পিক স্ট্রেংথে ডিফরমেশন কত, ঠিক আছে? এটা কাইন্ড অফ মিন করে এরকম যে আমার এই ম্যাটেরিয়ালটা পিক স্ট্রেংথে যাওয়ার পরে কতটুকু সময় পর্যন্ত তার স্ট্রেংথটাকে ধরে রাখতে পারে। তাহলে এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি, ধরো লো স্ট্রেংথ যেটা, এটা হচ্ছে এখানে পিক স্ট্রেংথ গেইন করলো, গেইন করার পরে দেখো যে ধীরে ধীরে তার ডিফরমেশন বাড়তেছে, কিন্তু স্ট্রেংথ কিন্তু অতটা ডিগ্রেড করে নাই, তার মানে এইভাবে পড়ে যায় নাই জিনিসটা, এটা গ্র্যাজুয়ালি হচ্ছিল তোমার সাস্টেইন করতেছে, লোডটাকে সাস্টেইন করে সে ডিফরমেশনটা বাড়তেছে। আচ্ছা, আর একদম এইটার ক্ষেত্রে যেটা হইলো, এইটার ক্ষেত্রে ধরো ফার্স্টে পিকে পৌঁছাইলো, পিকে পৌঁছার ইমিডিয়েট পরেই কিন্তু সে কি করলো, ড্রপ ডাউন হয়ে গেছে তার ক্যাপাসিটি। এখন
তোমাদের যে দুইটা ওপিনিয়ন আসছে সেই ওপিনিয়নে আমি জাজমেন্টের আগে এইখান থেকে বলো যে কোনটা আসলে ব্রিটেল কোনটা ডাকটাইল, সেটা বুঝো কিনা তোমরা। স্যার নিচেরটা স্যার ductile। নিচেরটা ডাকটাইল আর উপরটা এটা brittle। ডাকটাইল হবে, তাই তো? আর এটা হচ্ছিল ব্রিটেল হবে। তাহলে এখন তোমাদের ওপিনিয়ন আবার রিভাইজ করতে পারো। এখন তোমাদের ওপিনিয়ন কি, লো স্ট্রেংথ ভালো হবে না হাই স্ট্রেংথ ভালো হবে? Sir, low combined, strength. হ্যাঁ, combined. কম্বাইন্ড বলতে কি বোঝাচ্ছ বলো, মাঝামাঝি কোথাও? মাঝখানের একটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যাদের মনে হয়েছিল যে হাই স্ট্রেংথ ভালো হবে তাদের ওপিনিয়ন কি চেঞ্জ হবে, এখন রিভাইজ করতে পারবা? যাদের ওপিনিয়ন ছিল হাই স্ট্রেংথ, তোমরা কি আছো? নেটওয়ার্কের সমস্যা। তো যাই হোক, তো হাই স্ট্রেংথের ক্ষেত্রে প্রবলেমটা হবে যেটা ব্রিটেল ভাবে ফেল করবে, যেটা আমাদের আসলে এক্সপেক্টেড ফেলিওর মেকানিজম না, বা এক্সপেক্টেড ফেলিওর আসলে না। যারা বলতেছে আসলে মাঝামাঝি, জিনিসটা আসলে আমরা ওইভাবে বলবো না যে মাঝামাঝি নিব। জিনিসটা হলো তুমি স্পেসিফিক একটা স্ট্রাকচার যখন ডিজাইন করতে যাবা, তোমার তো একটা ডিমান্ড থাকবে, তাই না? তো এই ডিমান্ডটাকে ফুলফিল করতে গেলে তোমাকে আসলে কত স্ট্রেংথ লাগবে সেটা আগে চুজ করতে হবে। তো আমি ফার্স্টেই বলে ফেলতে পারবো না যে হাই স্ট্রেংথ আমি নিব না। আমার যদি স্ট্রাকচারের ডিমান্ড থাকে যে আমার স্ট্রেংথ অনেক বেশি লাগবে, তখন আমি ডিনাই করে বলতে পারবো যে না, পারবো না যে আমি মাত্র 4 KSI এর কংক্রিট ইউজ করব। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ। তো এটা ডিনাই করতে পারবা না যে আমি 12 KSI এর যে ম্যাটেরিয়াল আছে সেটা ব্যবহার করতে পারবো না। ফার্স্টে তোমাদেরকে জানতে হবে যে কোনটার বিহেভিয়ারটা কিরকম। সো ডাকটাইল এবং ব্রিটেল এই দুইটা বিহেভিয়ার জানার পরে তোমাকে আসলে, যদি তোমার স্ট্রাকচারকে তোমার হাই স্ট্রেংথ দিয়ে তৈরি করতে হয়, তোমার এটা জানা উচিত বা বোঝা উচিত যে এটা আসলে ব্রিটেল ফেলিওর হবে, এবং সেই অনুযায়ী তুমি তোমার বিম কলাম এগুলার যে জয়েন্ট ডিটেইলিং এগুলো সব করবে। সো আমরা ট্রাই করব ডাকটাইল ম্যাটেরিয়াল ব্যবহার করার জন্য, কিন্তু যদি আমাদের ডিমান্ড পারপাসে ব্যবহার করতে হয় হায়ার স্ট্রেংথ গুলো, সেই ক্ষেত্রে আমরা করব, কিন্তু আমাদেরকে কেয়ারফুলি করতে হবে। আমরা জানি জিনিসটা ব্রিটেল ভাবে ফেল করবে, সো ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখা, এই জিনিসগুলো করতে হবে তখন। আচ্ছা, সো এইখান থেকে মেইনলি আমাদের যে ইনফরমেশনটা লাগবে সেটা হলো যে স্ট্রেন অ্যাট পিক স্ট্রেন, এটা জেনারেলি 0.002 থেকে 003 তে আসে, ঠিক আছে? এই রেঞ্জের মধ্যে আসে পিক স্ট্রেনটা। এই ইনফরমেশন গুলো আমাদের হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে, আর এগুলো আমি অলরেডি ব্যাখ্যা করলাম তোমাদেরকে, সো এগুলো জানো। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমাদের হরহামেশাই কাজে লাগবে, সেটা হলো টেনসাইল ক্যাপাসিটি অফ কংক্রিট। এখন টেনসাইল ক্যাপাসিটি সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে কোনো, যে কিভাবে করে? আইডিয়া না থাকলে বলতে পারো। যতটুক টেনশন নিতে পারে এমন কিছু। না না না, টেস্টটা কিভাবে করে বা Compression most probably 10% tension. ধরে নেওয়া হয় 10%, বাট সমস্যা হচ্ছিল যে কম্প্রেশনের টেস্ট কিভাবে করে সেটা কি জানো? আচ্ছা, কম্প্রেশনের টেস্টটা জেনারেলি স্প্লিট টেস্ট বলে। স্প্লিট টেস্ট হচ্ছিল এরকম একটা সিলিন্ডারকেই আমরা যেরকম এরকম ভার্টিক্যালি হচ্ছিল তোমার কি বলবো লংজিটিউডিনাল এক্সিস বরাবর যেরকম লোড দিচ্ছি এরকম না দিয়ে আমরা যদি এরকম এটাকে ট্রান্সভার্স ভাবে লোড দেই, তখন দেখা যায়, আমি যদি এটার ক্রস সেকশনটা ড্র করি এখানে, তাহলে দেখা যায় যে এইখানে আসলে ফেটে যায়, ফেটে মানে টেনশনের কারণে আসলে এটা ফেটে যায়। এই যে টেনসাইল টেস্ট যে করে, এই টেস্ট থেকে আমরা আসলে টেনশন ক্যাপাসিটিটা পাই। তো টেনশন ক্যাপাসিটি তোমরা যেটা বললো যে 10% অফ এফসি প্রাইম, এটা থাম্বস রুল হিসাবে ধরে নেওয়া হয় যে আমাদের এখানের কম্প্রেসিভ স্ট্রেংথ যা আছে তার 10% হচ্ছিল তার টেনসাইল স্ট্রেংথ। সো এটাও ব্যবহার করা হয়, বাট এসিআই কোড আমাদেরকে যেটা বলে যে যে স্ট্রেংথে আসলে তোমার টেনশনে ফেল করে সেটার একটা স্পেশাল নাম বলা হচ্ছিল যে মডুলাস অফ রাপচার। স্পেশালি এটা হচ্ছিল ফ্লেক্সারের জন্য। ফ্লেক্সারাল টেনশন যখন হয়
যদি আমি একটা দেখাইতে চাই, এরকম একটা বিম আছে আমার কাছে। সো বিম যখন বেন্ড করে, এরকম যখন বেন্ড করবে এবং বেন্ড করে নিচে টেনশনে ফেল করবে, যে স্ট্রেংথে ফেল করে সেটাকে আমরা বলি হচ্ছিল জেনারেলি মডুলাস অফ রাপচার। মডুলাস অফ রাপচারটা এই ফর্মুলা দিয়ে তারা আমাদেরকে সাজেস্ট করে যে 7.5 রুট ওভার এফসি প্রাইম, এবং এটার ইউনিট হচ্ছিল পিএসআই তে। তো এই ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগবে, যে মডুলাস অফ রাপচার কত, যে কংক্রিট, তার মানে তোমাকে যদি কংক্রিট স্ট্রেংথ বলা থাকে যে 3000 পিএসআই, তোমার এখানে ইসি যেটা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তুমি ইজিলি বের করতে পারবা যে 57000 রুট ওভার 3000। আর যদি ফ্র্যাকচারের ক্ষেত্রে বলা হয় যে মডুলাস অফ রাপচার যেটা, সেটাকে এফআর দিয়ে জেনারেলি করা হয়, তাহলে 7.5 রুট ওভার হচ্ছিল 3000। তাহলে এই ইনফরমেশন গুলো তুমি যদি জানো তাহলে তোমার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। আর একটা ইনফরমেশনও কাজে লাগবে, সেটা হচ্ছিল এই রেঞ্জটা 0.002 থেকে 0.003। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছিল এতটুকুই ডিসকাশন কনক্রিটের ব্যাপারে। তোমরা মোটামুটি সবই জানো, জাস্ট হলো আগে থেকে রিকল করা আর কি। আচ্ছা, এরপরে আসি আমাদের রিইনফোর্সিং স্টিল যেটাকে আমরা বলতেছি, বা রিবার যেটাকে বলি। সো রিবারের ক্ষেত্রে আমরা ডিটেলস অফ কনস্ট্রাকশনে কিছুটা দেখে আসছি, বা হলো তোমার এসএম ল্যাব যেটা, সেটাতে তোমরা দেখে আসছো, রড টেস্ট করে আসছো, তাই না? রড যে টেস্ট করে আসছো কত মিলিমিটারের করছো, কোনো আইডিয়া আছে এখন, মনে আছে যে কত মিলিমিটার বা কিরকম ছিল, কত স্ট্রেংথের ছিল? অ্যাপ্রক্সিমেট আইডিয়া হলেও হবে। শুনতে পাচ্ছো? জি স্যার। রড যে টেস্ট করছো মনে নাই কিছুই? না অ্যাপ্রক্সিমেটলি হইলেও হবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে হচ্ছে হলো আচ্ছা, মনে না থাকলে তো কিছু করার নাই। আমাদের ফার্স্টে হচ্ছিল রিভারের টাইপ জানতে হবে। আমরা এখন যে ব্যবহার করি রিভার গুলা, এগুলো জেনারেলি হচ্ছিল ডিফর্ম বার। ডিফর্ম বার বলতে এটার যে সারফেস আছে, আউটার সারফেসে এরকম জিগজ্যাগ কিছু লাইন ড্র করা থাকে, এখানে লাইন ড্র করা থাকে। আর আরেকটা তোমরা পাবা যেটা এখন আসলে আসলে ব্যবহার হয় না, সেটা হচ্ছিল প্লেন বার। প্লেন বারের ক্ষেত্রে জাস্ট এরকম নর্মাল বার থাকবে, তার গায়ে হচ্ছিল সারফেসটা স্মুথ থাকবে, স্মুথ সারফেস থাকবে, এটা সারফেসটা হচ্ছিল খুবই স্মুথ থাকবে। আর এটা হচ্ছিল ডিফর্ম বার। তাহলে প্লেন বার গুলো আগে ব্যবহার করা হতো হচ্ছিল অনেক আগে, ধরো 1990 সালের দিকে, তখন হচ্ছিল প্লেন বার ব্যবহার করা হতো। আর স্মুথ বার কি বলে, স্মুথ সারফেসের। আর এখন হচ্ছিল ডিফর্ম বার গুলো। এখন তোমাদের কি মাথায় কোনো প্রশ্ন আসে যে কেন আসলে এখান থেকে এখানে শিফট করা হলো? স্যার ডিফর্ম বারে ফ্রিকশন বাড়ানোর জন্য তো। ফ্রিকশন বেশি হবে, বন্ডিং ভালো হবে। তার মানে এইটার মেইন ক্রাইটেরিয়া হচ্ছিল বন্ডিং। তোমাকে এনাফ বন্ডিং দিতে পারবে এই ধরনের বারগুলো। তাহলে এখন একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন হচ্ছিল যে তাহলে ডিফর্ম বার কি সব ফেল করে যাওয়ার কথা? বন্ডিং যেহেতু হবে না, ভালো, রিলেটিভলি খারাপ হবে, তাহলে এই স্ট্রাকচার গুলা কেন টিকে আছে? এটা সাপ্লিমেন্টারি কোশ্চেন। সো তোমরা নিজেরা একটু চিন্তা করো, চিন্তা করে আমাকে বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছিল যে তোমরা বললা যে এটার বন্ডিং ভালো হবে ডিফর্ম বারের, তাই না? তাহলে স্মুথ বার যেটা আছে বা প্লেন বার, এটার কিন্তু বন্ডিংটা রিলেটিভলি খারাপ হবে একটু। তাহলে এইটা আসলে কিভাবে কাজ করে? তাহলে যদি তার বন্ডিং না থাকে তাহলে সে কিভাবে আসলে কাজ করে? কোশ্চেনটাকে বুঝতে পারছো? অ্যান্সার পরে দাও, সমস্যা নাই। জি কোশ্চেন স্যার বুঝতে পারছো? বুঝছি। জি স্যার। এখন কি মনে হয় বলো? চিন্তা করো, 1 মিনিট চিন্তা করো, কোনো সমস্যা নেই।
স্যার হুক অর আদার কোনো ভাবে বন্ডিংটা ইনক্রিজ করা হয়? ভেরি গুড, এটাই হলো অ্যান্সার। ধরো আমার এখানে দুইটা কংক্রিট সিলিন্ডার আছে, আমি এটাকে সামহাউ নিচে আটকায় রাখছি, আর এটা হচ্ছে একটা রিইনফোর্সমেন্ট আমি দিয়ে রাখছি, এটাকে জেনারেলি পুল আউট টেস্ট বলে, পুল আউট টেস্ট। এখন আমি যদি এটাকে একটা প্লেন বার এবং এখানে একটা ডিফর্ম বার দেই, কোনটার বেশি লোড নিতে পারবে? ধরো এখানে P1, এখানে P2, P1 বড় হবে না P2 বড় হবে? কে বড় হবে? P1 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 বড় হবে। আচ্ছা, এখন যদি আমি এইটাকে এখানে বাঁকা করে দেই হুক দিয়ে, তখন কি হবে? সমান হয়ে যাবে স্যার। স্যার P2 বড় হবে। এটা আমরা বলতে পারি না যে কোনটা তখন স্যার বড় হয়ে যাবে, এটা ডিপেন্ড করতেছে আসলে। এটা তখন আর ওইভাবে ডিরেক্টলি আমরা বলতে পারবো না যে ডিফর্ম বারে বেশি হবে এটা কম হবে, বা এটা বেশি হবে এটা কম হবে। তখন এটা ডিপেন্ড করতেছে যে এটা কতটুকু হুকটা কাজ করতেছে। তো এই হুক ডিটেইলিংটা আমরা আসলে পরে ডিটেইলস করবো আর কি, যে হুক কি আমরা 90 ডিগ্রি করে দিব, নাকি হুক এরকম বাঁকা করে 0 ডিগ্রিতে নিয়ে আসবো, নাকি এইভাবে দিব। অনেকভাবে হুক দেওয়া যেতে পারে না? বুঝাতে পারছি জিনিসটা, জি স্যার। যে বাঁকা কিভাবে করবা। তো এটারও এসিআই আমাদেরকে স্ট্যান্ডার্ড বলে দেয়। জেনারেলি আমাদেরকে বলা হয় 135 ডিগ্রিতে বাঁকাতে, আমরা 90 ডিগ্রিতে বাঁকাতে পারি, এটা 180 ডিগ্রিতে বাঁকানো, বাট এটা হাইপোথেটিক্যাল আর কি, এটা ফিজিবল না। তো জেনারেলি আমাদেরকে বলে 135 ডিগ্রিতে বাঁকাতে। ঠিক আছে, তো এগুলো আমরা পরে ডিটেইলস করবো, এখন জাস্ট একটু হালকা হালকা আইডিয়া নিয়ে রাখো, পরে আমরা ডিটেইলস আরো যাবো। আচ্ছা, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে হলো, যেহেতু আরসিসি ডিজাইন এখন থেকে করবা, তোমাদের এই রিইনফোর্সমেন্ট গুলোর সাইজ এবং তাদের করেসপন্ডিং এরিয়াগুলো মাথায় রাখতে হবে। এখন এগুলাকে কিভাবে আসলে নামকরণ করে বা কিভাবে আসলে আমরা পরিচিত বলবো। ধরো এখানে বলা আছে নাম্বার 3, নাম্বার 4, এটার মিনিং হচ্ছিল নাম্বার। এইভাবে করে নাম্বার ধরো 18 পর্যন্ত বলা আছে। এটা হচ্ছিল ইঞ্চি এবং পাউন্ডের যে সিস্টেম, এপিএস সিস্টেম আমরা যেটাকে বলি আর কি। তো সেইখানে হচ্ছিল আমরা এটাকে নাম্বার 3, নাম্বার 4 এই নামে ডাকি। আর এইটার করেসপন্ডিং ডায়ামিটার হচ্ছে হলো নাম্বার ডিভাইডেড বাই হচ্ছিল 8। তাহলে 3/8 হচ্ছিল তার ডায়ামিটার, সো অ্যাপ্রক্সিমেটলি 0.375 এর মতো। এবং তার ক্রস সেকশন হচ্ছে হলো এইটা, যে 0.1 ইঞ্চি স্কোয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে এইগুলাকে আমাদেরকে মেমোরাইজ করতে হবে কিনা। সো অ্যান্সার হচ্ছিল ইয়েস, এই ভ্যালুগুলাকে অ্যাটলিস্ট তোমার মোটামুটি 11 পর্যন্ত, 14, 18 এখনো তোমাদের লাগবে না হয়তোবা, বাট 9, 10, 11 পর্যন্ত অ্যাটলিস্ট তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। কারণ স্যার হ্যাঁ বলো। স্যার 12 নাম্বার 11 এর পর স্যার 12, 13 এগুলো নেই কেন স্যার? আচ্ছা, জিনিসটা হচ্ছে হলো যে তোমার মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলো নিয়ে আসলে কাজ করা হয়। তো নাম্বার 12 যেটা, এখানে আসলে অনেক নাম্বারই আছে। যেমন আমি তোমাকে যদি, যেমন এইখানে আমি আরেকটু পরে আসি তোমার এই কোশ্চেনটা, তাহলে মনে হয় একটু ক্লিয়ারলি বোঝাতে পারবো। আচ্ছা, স্যার তাহলে তোমার কোশ্চেন হচ্ছে হলো যেখানে কেন স্কিপ করে যাওয়া হলো, সেটা আমরা একটু পরে আসি। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে। এখন এই যে ডায়ামিটার এবং ক্রস সেকশন, এই জিনিসগুলো তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার কেন আসলে মেমোরাইজ করব? এটা তো আমি যদি নাম্বার জানি, ডায়ামিটার জানি, ইজিলি ক্রস সেকশন বের করতে পারি। হ্যাঁ, বের করতে পারো, কিন্তু প্রবলেমটা হয় হলো আমরা যেহেতু ডিফর্ম বার ইউজ করি, আমি যদি এটার ক্রস সেকশনটা একটু ভালো করে ড্র করার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে হলো তোমার ক্রস সেকশন, তো এখানে আঁকা বাঁকা কিছু একটা অংশ থাকে। তার মানে এইটার যখন তুমি ডায়ামিটার মেজার করবা, তুমি আসলে ডায়ামিটার মেজার করতেছো আউটার সারফেস থেকে আউটার সারফেস, দ্যাটস মিন এইটা 3/8 ইঞ্চ। তার মানে তুমি যদি এই এরিয়াটাকে সরাসরি ক্যালকুলেটরে বের করো, তুমি কিন্তু আসলে ফুল এরিয়াটা নিচ্ছ উইথ ডিফর্মড পার্ট, কিন্তু তার যে ভিতরের অ্যাকচুয়ালি ইফেক্টিভ পার্টটা, এটা কিন্তু তুমি আসলে পাবা না। এই যে ইফেক্টিভ পার্টটা,
এই ইফেক্টিভ পার্টটাকে জেনারেলি বলা হয়েছিল নমিনাল এরিয়া। এটাকে বলা হয় নমিনাল এরিয়া। এই নমিনাল এরিয়াটাই আসলে কোড আমাদেরকে ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে যে আমরা এই নমিনাল এরিয়াটা ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করব। আমরা বাইরের আউটসাইডের যে এরিয়া, ওই ডিফরমেশনের যে পার্টটা, এইগুলো আসলে ব্যবহার করতে পারবো না। সো এই কারণে আমাদের হচ্ছে এটা মেমোরাইজ করতে হবে। তো জিনিসটা কি আমি বুঝাতে পারছি তোমাদেরকে ক্লিয়ারলি? জি জি স্যার। স্যার। ওকে, এখন আসি যে আমাদের এইটা তো একটা সিস্টেম গেল, আর একটা সিস্টেম হচ্ছিল এসআই ইউনিটে, যেখানে তোমাদেরকে নাম্বার গুলা বলা হয়েছিল 10, 13, 16, 19। এটা দিয়ে আসলে নাম্বার ঠিক বলা যাবে না, এটার এক্সপ্লেনেশনটা এই যে বি নাম্বারে দেওয়া আছে, এখানে দেখবা। এটা মূলত আসলে বোঝা হচ্ছিল তার ডায়ামিটারটা মিলিমিটার, মানে 10 এর অর্থ হচ্ছিল 10 মিলিমিটার বার ডায়া, মানে 10 মিলিমিটার ডায়ামিটার হচ্ছিল তার, 10 মিলিমিটার হচ্ছিল বার ডায়া। এইখানে দেখো 10 এর পরে 13, 13 পরে 16, 19, 20, নাই 22। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কেন স্কিপ করা হলো মাঝখানে ডায়ামিটার গুলা, যেটা একই কোশ্চেন তোমার এখানেও আসছে। 3, 4, 5, 6 আছে, 12 কেন নাই আর 14 কেন নাই? জিনিসটা হলো যে তোমার মার্কেটে সব সাইজের গুলো আসলে পাওয়া যায় না। যদি তোমার প্রয়োজন হয়, সে ধরো তোমার 20 মিলিমিটার ডায়ামিটার প্রয়োজন হবে, তখন তোমাকে কোম্পানিকে হচ্ছে হলো স্পেশাল অর্ডার দিতে হবে। এবং যদি বড় একটা অ্যামাউন্টের তুমি নিতে চাও, তখন হচ্ছে হলো জেনারেলি এগুলার প্রোডাকশনে আসে, আদারওয়াইজ এগুলো মার্কেটে অ্যাভেলেবল থাকে না। তো এটা অনেক আগে থেকেই আসলে যেই ডায়ামিটার গুলা পাওয়া যায় সেইগুলার বেসিসে আসলে এই নাম্বারিং গুলা করা। তো বুঝতেই পারতেছো যে এই নাম্বারটা আসলে আসছে মূলত এইখান থেকে, কাইন্ড অফ। ঠিক আছে, তো মার্কেটে অ্যাভেলেবল যেগুলা, সেগুলাই আসলে এখানে এসিআই কোড আমাদেরকে জেনারেলি দিতে বলে। তারপরে তোমার যদি কোনো স্পেশাল সাইজের প্রয়োজন হয়, যে 20 মিলিমিটার দরকার বা 24 মিলিমিটার দরকার, এটা তোমার স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর তোমরা হচ্ছে যখন অ্যাকচুয়ালি জব ফিল্ডে যাবা, কি বলবো এটাকে, এই সুতা বানান, ঠিক আছে, বাংলা লিখি না অনেকদিন ধরে। তোমরা হচ্ছে যখন বাংলাদেশের বাজারে যাবা, তখন এটাকে নাম্বার বলে না, তখন বলে 3 সুতা, ঠিক আছে, বা 4 সুতা। সুতার অর্থ হচ্ছে 1/8 ইঞ্চ। ঠিক আছে, 1/8 ইঞ্চে বাংলাদেশে আমরা জেনারেলি বলা হচ্ছিল 1 সুতা। তাহলে 1 সুতা যদি হয়, তাহলে যদি নাম্বার 3 হয়, তাহলে 3/8 ইঞ্চ, এটাকে বলে 3 সুতা, এটাকে বলবে 4 সুতা, এটাকে 9 সুতা। ঠিক আছে, জিনিসটা এরকম আর কি। তো এটা তোমরা বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো বা পরে পাবা আর কি। তো এই স্লাইডের মেইন ইনফরমেশন যেটা, যে তোমাদেরকে আপাতত মিলিমিটারটা ওরকম হয়তো বা প্রয়োজন হবে না, তোমরা নাম্বার গুলো তো বুঝতেই পারলা, এটা মুখস্থ করার কিছু নাই। বাট তুমি যখন ডিজাইন করবা, ইচ্ছা করে নাম্বার 12 দিয়ে ডিজাইন করাটা ঠিক হবে না, নাম্বার 12 বাজারে অ্যাভেলেবেল না। তো এটাকে অ্যাভয়েড করাই ভালো। তোমার বিল্ডিং এর জন্য যে পরিমাণ রড লাগবে, এটার জন্য কিন্তু কোনো কোম্পানি তোমাকে এটা তৈরি করে দিবে না। তো যেগুলো মার্কেট অ্যাভেলেবল, তুমি অলওয়েজ ট্রাই করবা সেগুলো দিয়ে ডিজাইন করা। আর এই করেসপন্ডিং নমিনাল ক্রস সেকশনাল এরিয়া গুলো মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ করা বলতে হচ্ছে ব্যবহার করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, ওইভাবে ধরে মুখস্থ করতে পারবা না। আচ্ছা, এখন আসি আমাদের এই যে রিইনফোর্সমেন্টেরও তো আমরা ম্যাটেরিয়াল টেস্ট করে আসছি, তার আসলে কি কি ইনফরমেশন আমাদের প্রয়োজন হবে। তো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেও আমরা যদি তার স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম দেখি, দেখো যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম গুলা এরকম দেওয়া আছে, যে 95 PSI এর জন্য বা 40 গ্রেডের জন্য। তো আমরা আগে যেরকম দেখছিলাম সেটার সাথে এটার আবার একটু ডিফারেন্স দেখো। এটার যে পিক স্ট্রেন গুলা আছে, পিক স্ট্রেন গুলা কিন্তু তোমার কমের দিকে যাচ্ছে। এটার একটা মেইন কারণ হচ্ছিল এটার মধ্যে কার্বন কন্টেন্ট। তোমার হাই স্ট্রেংথ যখন তুমি করতে যাবা, তখন তোমার এটা কার্বন কন্টেন্ট বাড়াইতে হয়, এবং কার্বন কন্টেন্ট বাড়ানোর কারণে তোমার হচ্ছে হলো ডিফরমেশন ক্যাপাসিটি কমে যায়, যেগুলো তোমার ম্যাটেরিয়ালসে পড়ে আসছে আমার ধারণা। এখন এইখান থেকে আমাদের আসলে কি কি ইনফরমেশন প্রয়োজন হবে।
সো ফার্স্টে আমি যদি চিন্তা করি যে আমাদের এই গ্রাফটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা হচ্ছিল ফার্স্টে খুব ইজি। প্রথমে একটা লিনিয়ার পার্ট থাকে, তারপরে দেখো যে একটা জায়গায় যে তার ক্যাপাসিটি একটু আনস্টেবল হয়ে যায়, তার ক্যাপাসিটি বাড়ে না, জাস্ট ডিফরমেশন হয়। তারপরে আবার হচ্ছিল ক্যাপাসিটি বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পিক পয়েন্টে যায় এবং তারপরে আবার নিচের দিকে নামতে থাকে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই পয়েন্টটাকে কি বলে, তোমরা জানো সবাই? স্যার yield strength। আচ্ছা, তার মানে এইটা হলো বেসিক্যালি yield, এইটা পিক স্যার। পিকটা আসলে জেনারেল আলটিমেট 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 স্ট্রেংথ বলে। আর এই জায়গাটাকে কি বলে? এটা হলো ফ্র্যাকচার। তার মানে ফার্স্টে একটা স্টিলকে যদি আমি ওভারঅল চিন্তা করি, সে ফার্স্টে হলো ইলাস্টিক থাকে, ফার্স্টে ইলাস্টিক থাকে। ইলাস্টিক গ্র্যাজুয়ালি যখন তুমি স্ট্রেস বাড়াইতে থাকো সে ইল্ডিং এ যায়, ইল্ডিং এর পরে আলটিমেট এবং তারপরে ফ্র্যাকচারে চলে যায়। এটা তো তার জেনারেল বিহেভিয়ার। এখন আসি যে যদি আমার এটাকে স্ট্রেস ধীরে ধীরে বাড়তে থাকে, তার মানে হাই স্ট্রেংথ ম্যাটেরিয়ালের দিকে যাই, তাদের বিহেভিয়ার কেমন চেঞ্জ হয়? তাদের বিহেভিয়ারের চেঞ্জটা এরকম যে তাদের লিনিয়ার পার্ট বা ইলাস্টিক পার্টটা দেখো সমস্যা নাই, ইলাস্টিকই থাকে। আমি যদি একটা একটা করে আসি, এটা 40 গ্রেড বা 40 কেএসআই। গ্রেডের অর্থ তো তোমরা সবাই জানো, তাই না? 40 গ্রেডের অর্থ হচ্ছিল 40 কেএসআই, আর 60 গ্রেডের অর্থ হচ্ছিল 60 কেএসআই। একইভাবে যদি 95 গ্রেড বলা হয় তোমাকে বুঝবা যে 95 কেএসআই। আচ্ছা, এখন এই 40 গ্রেড স্টিলের ক্ষেত্রে দেখো যে একটা ওয়েল ডিফাইন্ড ইল্ডিং এর পোর্শন আছে। তারপরে তুমি 50-তে গেলেও মোটামুটি দেখো যে এটার চেয়ে একটু কমে আসছে কাইন্ড অফ। 60-তে যখন তুমি যাবা এই ইল্ডিং পোর্শনটা দেখো আরো কমে আসছে, তার মানে এটা ধীরে ধীরে জিরোর দিকে যাওয়া শুরু করতেছে। তারপরে তুমি যখন 75-এ যাবা দেখবা যে ওরকম কোনো ইল্ডিং এর আসলে স্পেসিফিক পয়েন্ট নাই, বা 95-এ যাবা স্পেসিফিক পয়েন্ট নাই। তার মানে এই যে ইল্ডিং এর যে ফেনোমেননটা আছে, এইটা লোয়ার স্ট্রেংথ যেসব ম্যাটেরিয়াল আছে স্টিলের সেইগুলাতে প্রমিনেন্টলি আমরা দেখতে পাই, কিন্তু যখনই হাই কার্বন স্টিলে যাইতে থাকে তার মানে স্ট্রেংথ বাড়াবো, ইল্ডিংটা ওইভাবে আসলে দেখা যায় না। এটা হচ্ছে একটা মেইন পার্থক্য বিভিন্ন স্ট্রেংথের যে স্কিলটা। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে কি করব। আমরা জেনারেলি যেটা করি, আমরা স্ট্রেইন যখন ইল্ডের ক্ষেত্রে আসে আমরা ধরে হচ্ছিল 0.02%। তার মানে কনক্রিটের স্ট্রেইন ইল্ডের ক্ষেত্রে 0.002 এরকম আমরা ধরে নিই যে এতটুকু স্ট্রেইন হলে সে ইল্ডিং এ যাবে। তো এই জিনিসটাই তোমাদের মেইনলি জানতে হবে যে ইল্ড স্ট্রেইন কত। তো যে কোনো ধরনের স্টিলের ক্ষেত্রে আমরা জেনারেলি ইল্ড স্ট্রেইন এটা ধরি। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছো? ওখানে মানে হাই স্ট্রেংথ ইল্ডিংটা দেখা যায় না কেন? এটা তার ম্যাটেরিয়াল প্রপার্টিজ কারণে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ এর কারণে এটা দেখা যায় না। এটা ব্যাখ্যা করতে গেলে আমার এডিশনাল স্লাইড বা আরো কিছু লাগবে। এটা ইল্ডিং জিনিসটা আসলে কি বলতে পারবা? ইল্ডিং আসলে কি জিনিস? তোমাদের SM1 কে নিয়েছিল? SM ল্যাব মাশফিক স্যারকে পাইছিল তোমরা? স্যার নাদিম স্যার নিয়েছিল। নাদিম স্যার, মাশফিক স্যার যদি পাইতা তাহলে ওই কোশ্চেন স্যার ওই ক্লাসে তোমাদেরকে জিজ্ঞেস করতে কয়েকবার। আমি ট্রাই করতেছি আপাতত খুব কুইকলি বোঝানোর জন্য। তো এই যে তোমরা কি ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার এগুলো পড়ছো না ম্যাটেরিয়ালসে? ইয়েস স্যার। তো যখন যে কোনো একটা জিনিসকে আমরা টেনশনে টানতে থাকি, ঠিক আছে, দুই দিকে ধরো টেনশন দিবা, তো ফার্স্টে কি এই প্রতিটা পার্টিকেলের মধ্যে কি এক ধরনের বন্ডিং থাকে না? ইয়েস স্যার। বন্ডিং থাকে। যখন তুমি টানবা তখন দেখা যায় যে এইটা কি হবে, পয়জন রেশিওর কারণে নিচের দিকে চলে আসতে যাবে এবং এইদিকে লম্বা হতে থাকবে, তাই না? জি স্যার। যখন এই সিচুয়েশনটা আসে তখন দেখবা যে যদি অনেকগুলো মার্বেলের কথা চিন্তা করো, যে একটা মার্বেল আর একটা মার্বেলের উপর দেখি ইজিলি ফ্লো করতে পারবে না, কড়ায় কড়ায় চলে যেতে পারবে একটার উপর দিয়ে আরেকটা।
জি তো স্যার। যখন লো কার্বন থাকে, লো কার্বন থাকলে তখন হচ্ছিল এই ফ্লোটা ভালো হয়, যার কারণে তার স্ট্রেস বাড়ে না, ডিফর্মেশন হয় অনেক অংশে। তার মানে এই প্লাস্টিক বিহেভিয়ারটা তুমি দেখতে পাবো। তার মানে একটা ফ্লো থাকবে এখানে, মানে একটার উপর দিয়ে আর একটা খুব ইজিলি যেতে পারবে। কিন্তু যখন তুমি কার্বন কন্টেন্ট বাড়ায় দাও, তার ম্যাটেরিয়াল স্ট্রাকচারটা এরকম থাকে না যে সে প্লাস্টিসিটি শো করতে পারে। সেই কারণে এরকম কোনো প্লাস্টিক বিহেভিয়ার তুমি এখানে পাবা না। ফার্স্টে ইলাস্টিক, তারপরে প্লাস্টিক বিহেভিয়ার পাবা, কিন্তু পিওর প্লাস্টিক বিহেভিয়ারটা আর পাবা না, নন লিনিয়ার বিহেভিয়ারে চলে গেছে। তো জি স্যার। ইন ব্রিফ হচ্ছিল এটা হচ্ছিল মেইন রিজন, যে ভিতরের স্ট্রাকচারাল কম্পোনেন্টের কারণে আসলে এই জিনিসটা হয়। আচ্ছা, এখন আমাদের যেটা এখান থেকে দেখতে হবে যে ইল স্ট্রেনের ব্যাপারটা, যেটা কথা বললাম যে ইল স্ট্রেনটা হচ্ছিল আমরা 0.002 তে ধরি। আর এখানে আরেকটা জিনিস দরকার হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা কংক্রিটের ক্ষেত্রেও আমরা অ্যাসিউম করে নিছিলাম। এই ক্ষেত্রে আমরা যেহেতু ইল স্ট্রেন সবার সমান এবং এই লাইনটাও দেখতেছো যে মোটামুটি একটা কনস্ট্যান্ট লাইন সবার জন্য, তো এটা ইএস এর একটা ভ্যালু আমরা এসিআই কোড আমাদেরকে সাজেস্ট করে যে 29,000 কেএসআই, এই পরিমাণ মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এই জিনিসটাও আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় ডিজাইনের ক্ষেত্রে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে বুঝার? আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? 9:40, তাই না? জি স্যার। এখন আমাদের এগুলো আমি অলরেডি বলছি তোমাদেরকে মুখে, সেগুলো আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। এখন আরসি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে এখন আরসিসি ডিজাইনে যাব, ফার্স্টে আমি দেখি যে কি কি আসলে কম্পোনেন্ট আছে। তো আমাদের কম্পোনেন্টের মধ্যে যেগুলো থাকে স্ল্যাব, বিম, কলাম, ফাউন্ডেশন, ইন এডিশন সামটাইমস হচ্ছে শেয়ার ওয়ালও থাকে। যদি লোড ট্রান্সফার চিন্তা করি আমরা, কার থেকে আসলে কিসের লোড যাবে সেটা চিন্তা করতে গেলে আমরা দেখব যে আমাদের লোডটা বেসিক্যালি সবসময় আসবে হচ্ছিল স্ল্যাবের উপরে। মানুষজন, এই যে মানুষ দ্বারা আছে, তো স্ল্যাবের উপরে আসলে লোডগুলো আসবে। স্ল্যাব থেকে গ্র্যাজুয়ালি সেটা যাবে বিমে, বিম থেকে কলামে, কলাম থেকে দেন হচ্ছিল ফাউন্ডেশন। তাহলে এটা আমাদের কেন জানা দরকার? এটা জানার একটাই কারণ, আমরা যেহেতু বিম ডিজাইন শিখবো, আমাদেরকে আসলে ফোকাস করতে হবে আমাদের স্ল্যাবের উপরে কি পরিমাণ লোড আছে সেইটার থেকে আমাকে ক্যালকুলেট করে বিমে আসতে হবে। তখন আমি আসলে বিমের লোডটা ক্যালকুলেট করতে পারবো। তো এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে আমাদের বিম ডিজাইন করতে গেলে তার উপর যে স্ল্যাব থেকে লোড আসে এটা অবশ্যই জানা দরকার। এটা না জানলে আমরা করতে পারবো না। এই জিনিসটাই জাস্ট এখানে বলার উদ্দেশ্য আমার। নেক্সট হলো আমরা ট্রাই করব যে একটা বিম যদি গ্র্যাজুয়ালি আমরা দেখি যে তার লোড বাড়তেছে, যেমন ম্যাটেরিয়ালে দেখলাম যে তার স্ট্রেস স্ট্রেইন কার্ভ কেমন, তো একটা বিমের ক্ষেত্রে আসলে কি হবে, ফার্স্টে তার বিহেভিয়ারটা সম্পর্কে একটু জানতে পারবো। তো এখানে দেখো যে রাপচার স্ট্রেস, যেটাকে আমরা একটু আগে বলছিলাম 7.5√/fc', ওই জিনিসটা এখানে আমাদের লাগবে। আচ্ছা, তো এটা তোমাদের জাস্ট একটু মাথায় রাখো। ধরো এটা হচ্ছে 2 পয়েন্ট লোডিং আমরা দিচ্ছি, ভিতরে একটা রিইনফোর্সমেন্ট আছে। যখন আমি লোড অ্যাপ্লাই করব এখানে খুব কম লোড অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আমাদের নিচে হলো টেনশন ক্রিয়েট হবে, উপরে হচ্ছিল কম্প্রেশন ক্রিয়েট হবে। এটা আমরা সবাই মোটামুটি জানি, আমাদের SM1 বা SM2 তে আমরা পড়ে আসছি সেকশন কিভাবে অ্যানালাইসিস করতে হয়। তার মানে এইখানে হচ্ছিল কম্প্রেশন হবে, এখানে টেনশন হবে। তাহলে আমি কি বলতে পারি যে এখানে একটা টেনসাইল স্ট্রেস কাজ করবে বটম অফ দা বিমে, জি স্যার। আর এখানে কম্প্রেশন কাজ করবে। এখন এই টেনসাইল স্ট্রেসটা, এটাকে যদি আমি বলি যে এফটি, এই এফটিটা যদি রাপচার স্ট্রেসের চেয়ে কম হয়, ঠিক আছে, এটা রাপচার স্ট্রেসের চেয়ে যদি কম হয় তাহলে এখানে কোনো ক্র্যাকিং হবে না। তার মানে এটা টেনসাইল ক্যাপাসিটি এখনো এক্সিট করে নাই, তার মানে কোনো ক্র্যাক দেখা দিবে না। তখন দেখা যাবে যে তার স্ট্রেইন ডায়াগ্রাম এবং স্ট্রেস ডায়াগ্রাম সবই থাকবে হচ্ছিল লিনিয়ার এবং এখানে কোনো ক্র্যাক দেখা যাবে না।
তারপরে যদি তুমি গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে যে এই লোডটাকে বাড়াইতেছে, এটা P1 করে দিলা, এবং সেই সময় তোমার নিচের যে টেনসাইল স্ট্রেস আছে, এই টেনসাইল স্ট্রেসটা জাস্ট রাপচার যে তোমার স্ট্রেস আছে এইটার ইকুয়াল হয়ে গেল, তার মানে এফটি ইকুয়াল টু হচ্ছে না রাপচার স্ট্রেস হলো, তখন দেখা যাবে যে এরকম ছোট ছোট খুবই মাইনর হেয়ারলাইন ক্র্যাক দেখা দেবে। এরকম না, এত বেশি না, হেয়ারলাইন ক্র্যাক দেখা দেবে খুবই ছোট ছোট। এবং এই হেয়ারলাইন ক্র্যাক গুলা তোমার নর্মাল চোখে হয়তো বা অত ভালো করে দেখা নাও দিতে পারে, এবং এটা আসলে খুব একটা কি বলবো যে বিমের জন্য খারাপ হয়ে যাবে জিনিসটা, এরকম না। এগুলো হচ্ছে মানুষ কখনো তোমাকে অবজেকশন জানাবে না যে আমার বিম অলরেডি ফেটে গেছে, ঠিক আছে, এবং এটা কোরোশন হওয়ার চান্সও খুব একটা নাই আর কি। এটা যদি জাস্ট রাপচার স্ট্রেসে তার নিচের স্ট্রেসটা পৌঁছায় যায় তখন যেটা হবে। যখন রাপচার স্ট্রেসে পৌঁছায় যায় তখন দেখা যাবে যে নিচের যে কনক্রিট, আমরা সবাইকে নিউট্রাল এক্সিস সম্পর্কে আইডিয়া আছে তাই? নিউট্রাল এক্সিস কি স্যার, জিনিস? স্যার যেখানে টেনশন কম্প্রেশন কোনটাই কাজ করতেছে না। হ্যাঁ, দ্যাটস মিন জিরো স্ট্রেস কাজ করতেছে। তার মানে দেখা যাবে যে যখন ক্র্যাক হয়ে যাচ্ছে, আমার নিউট্রাল এক্সিসের নিচের যেই কনক্রিটটা আছে সেই কনক্রিটটা আর কাজ করবে না যখন আরো বেশি ক্র্যাক হবে। তো দেখা যাবে তার স্ট্রেইন ডায়াগ্রামটা লিনিয়ারই থাকবে, স্ট্রেস ডায়াগ্রামও লিনিয়ার থাকবে, কিন্তু উপরের কনক্রিটটুকু শুধুমাত্র হলো কম্প্রেশন নেবে। নিচে যে আগে একটা টেনশন জোন ছিল, তোমার টেনশন যে নিতে পারতেছিল আমাদের কনক্রিট, সেই জিনিসটা আর এখন কাজ করবে না। কারণ হচ্ছিল নিচের অংশটা আমার অলরেডি ক্র্যাক হয়ে গেছে। আমরা জানি যে টেনশনে হচ্ছিল এটা একবার যদি ফেটে যায়, আমরা যেটা স্প্লিট টেস্টেও বললাম, যখন আমি লোড দিব একবার যখন ফেটে যাবে, ফেটে গেলে কিন্তু তার আর কোনো স্ট্রেস নেওয়ার ক্ষমতা থাকবে না। তার কারণে এখানে টেনসাইল স্ট্রেসটা দেখো জিরো হয়ে গেছে, শুধু কম্প্রেশন স্ট্রেসটা আছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো টেনশন আমি ক্রিয়েট করতেছি, আমি তো লোড দিচ্ছি, নিচে তো টেনশন হবে, এটা নিবে কে? সেই কাজটা করার জন্য আমরা আসলে ভিতরে রিইনফোর্সমেন্টটাকে দিয়ে রাখছি। এই রিইনফোর্সমেন্টের কাজ হবে হচ্ছিল ঠিক যেই মুহূর্তে তোমার কনক্রিট ফেল করে যাবে, ঠিক সেই মুহূর্তে হচ্ছিল টোটাল লোডটাকে ক্যারি করবে, টেনসাইল লোডটা। এবং এটাই হচ্ছে আমাদের আরসিসি বিমের মেইন কনস্ট্রাকশন, যে উপরে কম্প্রেশন কাজ করবে হচ্ছিল কনক্রিট, আর নিচে হলো স্টিল কাজ করবে। আর ফাইনালি যেটা হবে যে তোমার যদি আরো আমি এক্সিয়াল লোড বাড়াইতে থাকি, সরি উপরের লোডটা বাড়াইতে থাকি, তখন এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এটা আর লিনিয়ার থাকবে না, তখন গ্র্যাজুয়ালি নন লিনিয়ার হয়ে যাবে। এবং এখানের যে স্ট্রেইন গুলো আছে, স্ট্রেইন গুলো দেখো অনেক লম্বা হয়ে গেছে, তার মানে অনেক বেশি ডিফরমেশন হবে, প্লাস হচ্ছিল এটা নন লিনিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছিল একটা বিমকে যদি আমি জেনারেলি দেখি যে আসলে এটার বিহেভিয়ার কেমন সেটা। তো তোমাদের মানে নেক্সট কি ক্লাস আছে আবার, তাই না? জি স্যার। আমরা নেক্সট ক্লাসে হচ্ছিল আবার এখান থেকে শুরু করব, আর আমি হচ্ছিল তোমাদের এই রেকর্ডের ভার্সনটা পরে আপলোড করে দিয়ে দিব, ঠিক আছে?